নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি লেখক শিবরাম চক্রবর্তীর লেখা যে গল্পটি পাঠ করে শোনাব, গল্পটির নাম হচ্ছে জবাই। গল্পটি শুনতে থাকুন। গল্প পাঠ যদি ভালো লাগে, গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প জবাই। জবার মতন মেয়ে আর হয় না, এই কথা সবার। কিন্তু হলে কি হবে? কি যেন হয়েছে মেয়েটার, একেবারে না হবার তালে আছে কিনা কে জানে। তিলে তিলে শুকিয়ে যাচ্ছে দিনকের দিন। কি যে হয়েছে মেয়েটার, খেতে বসলো কি উঠে পড়লো অমনি। ভাতের 2 গড়াসের বেশি 3টি গড়াস তাকে গেলাও দেখি, সে এক মহামারী কাণ্ড। আর এমনি করে না খেয়ে খেয়ে, না খেলে যা হয় তাই হয়েছে। দিনের পর দিন, ক্ষীণের পর ক্ষীণ, রোগা বেরঙা শুকনো, চোখের কোণে কালি, গলার কণ্ঠা বার করা, আমাদের উৎকণ্ঠা বাড়ানো, নিরক্ত সাদাটে চেহারা। পরমহংসদেব যে একটা সাদা জবা ফুল বানিয়েছিলেন শোনা যায়। এক এক সময় আমার সন্দেহ জাগে, এইটি সেইটি নয় তো বৃন্তচ্যুত হয়ে এসে পড়েছে এই বাড়িতে। এদিকে কিন্তু মেয়েটা বেশ কাজের, সর্বদাই একটা না একটা কাজ নিয়ে আছে। হয় বুনছে, নয় সেলাই করছে, নয়তো কলেজের বইয়ে উপুর। শীত এলো কি সোয়েটার বানাতে বসলো জবা। মামাদের গায়ে জামাদের চাপাতে ব্যস্ত হলো। সোয়েটারের তাদের অভাব নেই। জবার শ্রীহস্তের বোনাই কয়েকটা করে রয়েছে, তার ওপরেই আর একটা গায়ে পরা জামা, গায়ে পরার এই দায়। মামার স্থলে না হলেও জামার স্থলে আমি আছি। অনেক বোন আছে কেমন যেন বন্য প্রকৃতির, যাদের মন দুর্গেয়, রহস্যের কোনো থই মেলে না। সেই সব বোন যাকে বলে বেশ সাপদ সংকুল, আপদজনক রীতিমতন। তাদের যদি জামার বোতাম আটতে দাও তো গা থেকে খুলে দেওয়াই নিরাপদ, নইলে তাদের হাতের ছুঁচ বোতাম ভেদ করে কোথায় গিয়ে যে আটকাবে কেউ বলতে পারে না। হতভাগ্য ভাইদের তারা অন্ধকারের মতোই সূচিভেদ্য জ্ঞান করে। কিন্তু জবা সে রকমের না, ভেদাভেদ জ্ঞান তার আছে। বোনের মতো হয়েও বন্ধুর মতন। জামা গায়ে দিয়েই তাকে বোতাম টেকতে দেওয়া যায়। জামাওয়ালাকে ছেঁদা না করেও সে সেলাইয়ের সূত্রপাত করতে পারে। দেহাবরণের সঙ্গে সূচিকা ভরণের পাত্র হবার আশঙ্কা নেই ওর কাছে। ছিদ্রান্বেষী মন নয় ওর। জামা টেকে জামাকে টেকানোর এই জবর কাজ হচ্ছে জবার। কাজেই তাকে টেকসই করতে লাগতে হলো আমাকেই। নিয়ে গেলাম ডাক্তারের কাছে। তিনি ওজন নিলেন, ভোজনের খবর নিলেন, তারপর সব দেখে শুনে কড লিভারের ব্যবস্থা দিলেন। সুপার ডি ভিটামিন ঘটিত ওই তেল 1 চামচ করে খাবার পরে 3 বার করে রোজ। প্রথম ডোজ আজ দুপুর থেকেই শুরু হোক। প্রথমবারের প্রথম খাবারের খবর নিতে মাসিমার বাড়ি গেলাম বিকেলে। চৌকাঠে পা দিতেই ইতু ছুটে এলো চিৎকার করে, জবাদি মোটে 8 চামচ খেয়েছিল আজ। মোটে 8 চামচ শুনে আমি একটু ক্ষুণ্ণ হই। হ্যাঁ, তাই খেয়েই যা বমি করেছে একখানা, তা দেখবার মতো। ঠিক 3টি গেলাস। জবাদি বলেছে আরও খাবে না। কই দেখি। এরপর আর অক্ষুণ্ণ থাকা যায় না। সে কি আর তোমার জন্য পড়ে আছে এখনো? ইতু জানায়। কিন্তু যদি দেখতে বড়দা, সে কি বমি, দেখবার মতোই একখানা, দেখতে কিন্তু একটুও ভালো নয়। তা বটে, বমির মধ্যে দ্রষ্টব্য কিছু নেই, তার বেশি কম হতে পারে, ভালো মন্দ হয় না। সুদৃশ্য বমি এ পর্যন্ত একটাও কারো চোখে পড়েছে বলে শোনা যায়নি এখনো। আমি কি বমি দেখতে চেয়েছি? কড লিভারটা দেখি আন, কেমন কড লিভার। কড লিভারটাকেই আমি একবার দেখতে চাই, বমিদায়ক এ কেমন কড লিভার। কড লিভারের সাথে সাথে জবাও আসে। বোতলটা হাতে করে আমি দেখি, লালায়িত চোখে দেখি। আহা, কি সুন্দর সোনালি রং, যেন গলানো সোনা টলটল করছে। মরি মরি। আহা, কি কথাই শোনালে।
জবা মুখ বেঁকায়। অল দ্যাট গ্লিটার্স। থাম, তোর ইংরেজি বিদ্যে ফলাতে হবে না। আমি বোতলের ছিপি খুলি, শুঁকে দেখি, আরে কি মিষ্টি গন্ধ রে! ভুরভুর করছে খুশবু। মিষ্টি গন্ধ? জবা ভুরু কুঁচকে বলে, নাকের মাথা খেয়েছো নাকি? বলতে বলতে সে তেতে ওঠে। চেখে দেখো না এক চামচ। চাকবই তো, কড লিভার পেলে কেউ ছাড়ে? অমনি অমনি পায় যদি। আমি ওকালতি করি, আজকের বাজারে কটা লোক খেতে পায় এমন কড লিভার শুনি? এই সুপার ডি। জবা এই কথার জবাব দিতে পারে না, অন্য কথার জাবর কাটে। বেশ তো, খাও না তুমি, কে বারণ করেছে? খাবই তো, খাবার জন্যেই তো এসেছি। আহা, অনেক দিন খাইনি রে এই কড লিভার। সেই কবে ছোট্টবেলায় খেয়েছিলাম, তার সুখস্মৃতি। সেই সুখের দিনগুলি যেন আমার চোখের মধ্যে এসে উঁকি মারে। আহা, তার সুতার এখনও যেন আমার জিভের ডগায় জড়িয়ে আছে। জবা হাঁ করে থাকে, ইতুর চোখ বড় বড় হয়। নিয়ে আসবো চামচটা বড়দা? বড় চামচটা নিয়ে আয় যা। আমি ফরমাস দিই। বোতল থেকে 8 চামচ ঢালি। কি বিশ্রী বিভৎস জিনিস, ঘন আর ঘোলাটে। আমার গা ঘোলায়, বমি বমি করে। আস্তে আস্তে চামচ ভর্তি হয়, সঙ্গে সঙ্গে আমার ফুর্তি হয়। বাহ, কি চমৎকার, কেমন দেখতে! আহা, কিরে, চাকবি নাকি একটু? ইতুকে ডাকি। আমি? না বাবা। সে 3 পা পিছিয়ে যায়। আমার নেমন্তন্নের হাত 5 দূর থেকে বলে, ওই বিচ্ছিরি তেল আমি খাবো, মরে গেলেও না। না, ইতু ভারী ভীতু মেয়ে। না খেলি তো বয়েই গেল। খেলে মোটা হতিস, স্বাস্থ্য ভালো হতো, দেখতে সুন্দর হতিস আরও। এ জিনিস কেউ ফেলে? যাক, তাহলে আমিই খাই, খেয়ে নিজের চেহারাটা বাগাই। এই চেহারা আরও বাগালে, আরও বেশি আগালে কি বিপুল আর বপুলি না হবে, ভাবতে ভাবতে চামচটা গালে তুলি। ইতু অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকে, একটা ছোটোখাটো পর্যায়ে দেখছে। সেটা তার কাছে পর্যাপ্ত নয়। বমির একটা রাজ সংস্করণ দেখবার লালসায় উদ্গ্রীব হয়ে সে অপেক্ষা করে। চামচটা আমার হাঁয়ের মধ্যে গলায়। তেলটা জিভের থেকে গলায়, গলার থেকে তলায় নামে। নেমেই যেন ফের ঠেলে উঠতে চায়, কি যেন একটা তেড়ে ফুঁড়ে উঠে আসে। সে কিসের ঠেলা আমি বলতে পারবো না, সেইটাই হয়তো বমি হবে। যাই হোক, তাই ভেবে তাকে আমি প্রাণপণে চেপে থাকি। মনের জোর দিয়ে উঠতি তোরটাকে ঠেলে নামাই, রাম বমিটাকে উঠতে দিই না। কিন্তু কি গন্ধ রে বাবা! পৃথিবীর যত শুঁটকি মাছের গন্ধসার যেন নির্যাস করা। জিভে ঠেকাতে না ঠেকাতেই দম বন্ধ হয়ে আসে, চোখ অন্ধকার, শরীর আড়পাড় করে। তবু আমি তাড়িয়ে তাড়িয়ে খাই, চেটে পুটে নিই চামচ। খেয়ে ফের তারিফ করি। আহা, কি মধুর খোসবাই, কি চমৎকার খেতে! ইলিশ মাছের তেল কোথায় লাগে রে! কেমন মিষ্টি মিষ্টি আঁশটে গন্ধ। আর একটু খাবো নাকি? জিজ্ঞেস করি জবাকে। তোর আবার কমে যাবে না তো? এ জিনিস 1 চামচ খেলে কি আঁশ মেটে, এই ছোট্ট 1 চামচের? শুনেই না ইতু লাফিয়ে ওঠে। রান্নাঘর থেকে বড় হাতাটা আনবো বড়দা? হাতার নামেই আমার মাথা ঘোরে। 1 হাতা কড লিভার তেল যদি আজ আমায় গিলতে হয়, তাহলে কাল আর আমাকে খুঁজে পাওয়া যাবে না। আমার নিজের লিভার কড়কে যাবে তার তারসে। বিপদের মাথায় মাসিমা এসে বাঁচান। 1 থালা মুড়ি নিয়ে আসেন। মুড়ি খাবি? আচারের তেল মাখা মুড়ি। আচারে তেল মাখিয়ে আনলেন? আহা, এই কড লিভার মেখেই খেতাম না হয়। মাছের তেল মাখিয়ে খেতে মন্দ লাগতো না। যাক, মেখে ফেলেছেন যখন দিন দুটিখানি খাওয়া যাক। আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত। মাসিমা সত্যি আমার খুব লক্ষ্মী। এই মুহূর্তে এমন সদাচারের পরাকাষ্ঠা হয়ে দেখা না দিলে কে জানে
আমি আমিও হয়তো বমি করে বসতাম। জিভের ওপরে বদগন্ধের যে পলস্তারা পড়েছিল, আচার মুড়ির সাহায্যে তাদের পাচার করতে লাগা যায়। যা, রেখে দেগে বোতল, কাল এসে খাওয়া যাবে আবার। ভালো করে রাখিস, দেখিস কেউ যেন ফের লুকিয়ে চুরিয়ে না খায়, আড়ালে না ঢুকু ঢুকু ঢালে। জবা খায় তো ভালোই, ওরই তো জিনিস। না খায় যদি আরও ভালো, আমি একাই খেয়ে সাবড়ে দেব। দুদিনে এই দোহারা চেহারা তেহারা করে ফেলবো দেখিস। ভুঁড়িদার এমন একখানা বানাবো যার জুড়িদার দুনিয়ায় মিলবে না। পরের দিন গিয়ে শুনলাম খাবার পরে জবা আজ শখ করে একটুখানি চেখেছে। পুরো 1 চামচও নয়, কিন্তু তা না হোক আর মুখ বেজার করেই হোক না, খেয়েছে তো। 8 চামচা গিলেই তারপরেই 1 খামচা চিনি দিয়েছে গালে, এবং বমি করেনি। শুনে উৎফুল্ল হয়ে বগল থেকে 8 পাউন্ডের রুটিখানা আমি বার করি। কই, নিয়ে আয় তো বোতলটা। কড লিভার দিয়ে জেলির মতন মাখিয়ে খাবো বলে এনেছি। তেলে রুটি খেতে এমন ভালো লাগে যে কি বলবো। মাখন মাখানো টোস্ট কোথায় লাগে তার কাছে। রুটির চাকলা করে তার ওপরে কড লিভারের তৈলচিত্র আঁকি, তার পিঠে আরেক চাকলা রুটি দিয়ে ঢাকি, তারপরে চাখি তাড়িয়ে তাড়িয়ে আরাম করে। জেলখানার রুটি কীরকম খাইনি কখনো, এখন এই জেলীয় রুটিখানা খাই, হাসি মুখ করেই খাই। সাধ্যে হয় না, আমার হাসি হাসি মুখ দেখে জবা আপনার থেকেই হাত বাড়ায়। দাও তো আমায় 1 স্লাইস, চেখে দেখি একটু। জেলীয় রুটি আমার পেটের জেলায় গিয়ে ঘোরতর আন্দোলন লাগায়, নাড়িতে নাড়িতে পাক দেয়, অন্নপ্রাশনের অন্ন ডাক দেয়। কিন্তু মানতে হয় জবাকে। না, সত্যি রুটি দিয়ে খেতে তেমন মন্দ লাগে না তো। রসগোল্লা দিয়ে খেতে আরও ভালো। খাজা তো পাওয়া যায় না, নইলে তা দিয়ে খেলে আরও খাসা। কড়া পাকে সন্দেশ দিয়ে খেলে আরও কড়া। কালকে নিয়ে আসবো কড়া পাক, কিন্তু দেখিস সাবধান, এর মধ্যে আর কেউ যেন ঘুচ করে ফাঁক করে না দেয় আবার। করতে দিলে তো। ইতুর হাত থেকে জবা আপন হাতে বোতলের হেফাজত নেয়। দরবারি পায়েস দিয়ে খাবো বড়দা? ইতু আমায় শুধোয়। মা আজ দরবারি পায়েস রেঁধেছে, তাতেও তোমার ওই রসগোল্লা আছে, তাছাড়া কিশমিশ, পেস্তা বাদাম, আরও কত কি আছে তার সঙ্গে। তেল দিয়ে দরবারি পায়েস? তা বেশ তো। আমি মাথা নাড়ি। আন না, মন্দ কি? ইতু রান্নাঘরের দিকে ছুটছিল, কিন্তু মাসিমা বাধা দেন। কড লিভারের আদর দিয়ে নিজের পায়েসের দর বাড়াতে তিনি নারাজ, বেঁকে দাঁড়ান একেবারে। কড লিভার দিয়ে আমার পায়েস? না বাপু, তোমার আর পায়েস খেয়ে কাজ নেই। তেল দিয়ে আয়েস করে একটু যে পায়েস খাবো তার কি জো আছে? মুখ ভার করে বলি, নাই খেলাম, নাই দিলে পায়েস। আমার খাবার স্বাদের চেয়েও তোমার পায়েসের মান অপমান বড় হলো। বেশ, কাল আমি রাবড়ি নিয়ে আসবো। রাবড়ির একখানা সর মাছের তেলে ডুবিয়ে খেতে, আহা সে যে কি আরাম। তারপর রাবড়ির ঝোলের সঙ্গে মিশিয়ে, আহা, ভাবতেই আমার জিভের জল শুকিয়ে যায়, নির্জীব হয়ে পড়ি। জবা কিন্তু আপত্তি করে এবার। বারে, তুমি যদি আমার ওষুধ খেয়ে সাবড়ে দেবে তাহলে আমি খাবো কি? খালি বোতলটা শুকবো নাকি? মাসিমাও না বলে পারেন না। সত্যি তো, রোগা দেহটা কার শুনি, তোর না ওর? তুই যদি সবটা খেলি তাহলে ও বেচারি। বেশ বেশ, তো তাহলে ওই খাক, আমি আর খেতে চাই নে। মুখ ভার করে আমি বলি, রীতিমতো রাগ করেই। রাগ করে তারপরে ও তেলের তিল মাত্র মুখে তুলি না, আমি নাম মুখে আনি না পর্যন্ত। শুনি যে জবা দেবী নিজেই খাচ্ছেন নিয়মিতভাবেই, বেশ আগ্রহের সহিত। দুবেলা খাবার পরে তো বটেই, তাছাড়াও রুটি দিয়ে, হালুয়া দিয়ে, রাজভোগ দিয়েও, চামচের পর চামচ। যতই শুনি ততই আরও চমৎকৃত হই। খেতে খেতে কড লিভারের বিশ্রীটা যেমন ফিরেছিল, জবার স্ত্রীও ফিরছিল তেমনি। বোতলের পর বোতল ফাঁক হচ্ছিল। আহার যেমন বাড়ছিল জবার, তার গলার হাড় ঢাকা পড়ছিল তেমনি। এমনি হয়, এই মনেই হয়ে থাকে।
কুইনিন যে তেঁতো আর তেঁতুল যে তুলনাহীন, তার অনেকখানি আমাদের মনের জিভে। মনই হচ্ছে আসল। স্বাদ, গন্ধ সব কিছুই এই মনের মধ্যেই জীবন্ত। নিমের মধ্যে কিছু তিক্ততা নেই, মনেই তার নিমিত্ত। মিষ্টতার সম্বন্ধেও সেই কথা। অনেক দিন পরে আবার গেলাম জবাদের বাড়ি। ভোল পাল্টেছে জবা, চোখ ভোলানো হয়েছে আবার। কড লিভারকে দিব্যি তেল চুকচুকে চেহারা, স্বর্ণাভ তেলের মতোই সোনালি টুকটুকে, গোলগাল, চেনাই যায় না ওকে আর। আসনি যে বড় একদিন, কড লিভার খেতে দেওয়া হয়নি বলে সেই রাগে বুঝি? হবে না রাগ, আমি বলি। স্বাদ করে একটু খেতে চেয়েছিলাম বই তো না, তাইতেই তোদের। সামান্য শখ মেটাতে পারিস নে, তোরা আবার শখের বড়াই করিস। যাক, দিনটা আজ মেঘ মেঘ করছে, বেশ বাদলা বাদলা। একটু আচারের তেল মেখে মুড়ি নিয়ে আয় তো, খাই। আচারের তেল তো নেই বড়দা, কবে ফুরিয়ে গেছে। দাঁড়াও দেখি যদি একটু পড়ে থাকে। খানিক বাদে এক থালা মুড়ি নিয়ে আসে জবা। একটুখানি ছিল, বোতলের তলায় পড়েছিল, সেই তলানি দিয়েই মেখে আনলাম। তা মন্দ হবে না নেহাত। প্রথম দিনটিতেই তুমি যা খেতে চেয়েছিলে, নাও তোমার সেই কড লিভার মাখা মুড়ি। কড লিভার মাখা মুড়ি শুনেই আমার মুড়ো ঘুরে যায়, নাক সিটকাই আমি। আঁশটে গন্ধটা যেন দূর থেকেই আমায় জাপটে ধরে। কড লিভার মাখা মুড়ি আওড়াই আমি আপন মনেই, কর্কাহতের মতোই। হ্যাঁ, এখন তো মিটলো শখ। বড্ড যে শখের খোঁটা দিচ্ছিলে, নাও আঁশ মিটিয়ে খাও এখন। ওর উত্তরে আমি কিছু বলতে পারি না। দায়ে পড়ে একগাল মুখে তুলি, তারপরে শুধু বলি ও আক। এক কথায় জবার কথার জবাব দিই। এতদিনকার না বলা আমার কথাটির সেই প্রথম ওয়াক আউট। কথাটা গলার তলা থেকে ঠেলে ওঠে হঠাৎ। এক ছত্রের কথা ছত্রা আকারে ছড়িয়ে থাকে টেবিলের তলায়, ইতুর পায়ের গোড়ায় গড়িয়ে যায়, সেই ইত্যাদি। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।